হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের জন্য আসলে একটা নতুন ক্লাস নিয়ে এসেছি, যেটা পার্টস অফ স্পিচ। আমার মনে হয় আসলে ইংরেজি শিখতে গেলে পার্টস অফ স্পিচ চেনাটা জীবনের সব থেকে একটা জরুরি বিষয়। কারণ লাইফে মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট বলতে আমরা যেটা বুঝি, এমন কোনো পরীক্ষা নাই যেখানে পার্টস অফ স্পিচকে বাদ দেওয়া হয়। বা তুমি যদি একটা সেন্টেন্সকে লিখতে যাও বা বুঝতে যাও, পার্টস অফ স্পিচ বাদ দিয়ে যে বুঝতে পারবা বিষয়টা ওরকম নয়। তো আজকে আমরা একটু তোমাদের সময় বাঁচানোর জন্য একটু লিখে রাখছি পার্টস অফ স্পিচ, এবং পার্টস অফ স্পিচ প্রকারভেদ গুলো লিখে রেখেছি। আর এগুলোর সংজ্ঞা বা এক্সাম্পল গুলো আমি একটু মুখে বলতেছি বা কিছু লিখে দেখাবো। এজন্য তোমরা ক্লাসটা শুরু করার আগেই একটা খাতা কলম সাথে রাখো, কারণ আমরা সবকিছুই লিখে লিখে বুঝবো। যদি লিখে বোঝো তাহলে এটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে এবং স্থায়ী হবে। সো আমরা শুরুতে লিখছি যেটা যে পার্টস অফ স্পিচ। এটাকে যদি আমরা একটু প্রথমত ভাঙি, যে স্পিচ মানে কি বোঝায়, যে স্পিচ পুরো একটা বক্তব্য। মানুষ যদি কোন একটা বিস্তার আলোচনা করে বা একটা কথা, একটা সেন্টেন্স কে ধরতে পারি যে একটা সেন্টেন্স বলতেছে, তা সেটাকে আমরা স্পিচ বলি। এবং পার্ট মানে অংশ। তার মানে আমরা যদি ধরি যে একটা বক্তব্যের ক্ষুদ্র যে অংশটা সেটা হলো পার্ট। তাহলে পার্টস অফ স্পিচ তার মানে বক্তব্যের ক্ষুদ্র অংশ। তাহলে এটাকে এক কথায় আমরা সংজ্ঞা হিসেবে যেটা লিখতে পারি, তোমরা জাস্ট যাদের একটু দরকার জুনিয়র ক্লাসে পড়ো তারা একটু খাতায় লিখে রাখো যে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে। যদি বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে থাকতে পারে, তোমরা সহজে এটা লাগবে যে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে। কারণ একটা সেন্টেন্সে যতগুলো শব্দই থাকুক না কেন, সবাই কোনো না কোনো পার্টস অফ স্পিচের আওতাভুক্ত, কারণ পার্টস অফ স্পিচের বাইরে গিয়ে তুমি কোনো শব্দ লিখতে পারবা না। ওকে, সো এখানে একটু বিষয় একটু ক্লিয়ার করে রাখি। আমরা আজকে এই যে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার লিখেছি, যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, যে 8 প্রকারটা লিখেছি এটা সামারাইজ করব। এবং তোমরা পরবর্তীতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ এর প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা পাবা, সেখান থেকে একটু ডিটেলস দেখে নেবো। এবং তার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে একটু সাথে থাকো। কারণ বলেইছিলাম যে আমরা রুট লেভেল থেকে ইংরেজি শিখবো, তাই রুট লেভেল থেকে প্রত্যেকটা ব্যাখ্যা শুরু হবে। সো যেটা আমরা লিখলাম যে পার্টস অফ স্পিচ বলতে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে। এখন যেমন বলি হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। তাহলে হি ইজ এ গুড বয় 5টা শব্দ, 5টা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। এখন এগুলো আগে নামগুলো আমরা জানি, জানার পরে আমি একটা সেন্টেন্স লিখে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো কিভাবে আসে। প্রকার পার্টস অফ স্পিচের প্রথমে আমাদের আছে নাউন। নাউন কাকে বলে? যদি সংজ্ঞা লিখি, যারা সংজ্ঞা লিখতে বসেছো তারা একটু লিখে নাও যে কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে নাউন বলে। এখানে কোনো কিছু দিয়ে একটা বিষয়কে অনির্দিষ্ট রাখা আছে। কোনো কিছুকে, যে পৃথিবীতে যত জিনিস আছে, পৃথিবীতে যত জিনিস আছে তুমি যার নামটাই বলো না কেন, এটার জিনিসের নামই নাও। নদী, ঘর, বাড়ি, রাস্তাঘাট, কোনো প্রতিষ্ঠানের নাম, ব্যক্তির নাম, যার নামই বোঝানো। তাহলে পৃথিবীতে নাম দ্বারা যা কিছু বোঝাবে সেটাই নাউন, বা বাংলা গ্রামারের সিস্টেমে যেটাকে বলা হয় বিশেষ্য। ওকে, এখন নাউনের আবার প্রকারভেদ আছে। আমরা বলেছি যে এখানে একটু সংক্ষিপ্ত শিখবো, কিন্তু এর ব্যাখ্যাগুলা বা নাউনের যে আসলে কত প্রকার কি কি এর ব্যাখ্যাগুলো আমরা আলাদা ডিটেলস শিখবো। তার জন্য একটু সাবস্ক্রাইব করে সাথেই থাকো। এখন হচ্ছে প্রোনাউন। প্রোনাউনটাকে দুইটা লেখা একসাথে আমরা একটা এক্সাম্পল লেখার চেষ্টা করবো। প্রোনাউন, প্রোনাউন হচ্ছে সর্বনাম, হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয়। সংজ্ঞাটাকে লেখো যে নাউনের পরিবর্তে যে শব্দটি ব্যবহার করা হয় সেটাকে প্রোনাউন বলে। তাহলে নাউন শব্দটার পরিবর্তে যেটা লিখবো সেটাই প্রোনাউন। এখন যদি বলি যে আই হ্যাভ এ পেন, ইট ইজ রেড, স্বাভাবিক বোঝো আই হ্যাভ এ পেন, ইট ইজ রেড। এখন আই একটা প্রোনাউন। কিভাবে ধরো, যে আমার নামের পরিবর্তে আমি বিজয় আহমেদ, আমি লিখতে বলতাম বিজয় হ্যাজ এ পেন, লিখতে পারতাম। সেটা না লিখে লিখেছি আই হ্যাভ এ পেন। তাহলে বিজয় নামটা না লিখে যখন আমরা আই বলি, তার মানে ব্যক্তিগত নামের পরিবর্তে আমরা আই বসাই। তাহলে বিজয় একটা নাউন, তাহলে আমি বিজয় না লিখে আমি লিখেছি আই, তাহলে আইটা কি? প্রোনাউন। যেহেতু নামের পরিবর্তে বসছে এটাকে প্রোনাউন। তাহলে আই হ্যাভ এ পেন, পেন কলম, এটা একটা জিনিসের নাম, যে কলম, কলমটা হচ্ছে না নাউন। তারপরে বলা হয়েছে যে ইট ইজ রেড, তাহলে ইট ইজ রেড কোনটা রেড?
এই ইট বলতে এই কলমটি লাল, তাহলে ইট ইজ রেড। এখন আমরা লিখতে পারতাম আই হ্যাভ এ পেন, দ্য পেন ইজ রেড। এখন পেন না লিখে আমি লিখেছি ইট, তাহলে পেনের পরিবর্তে যে শব্দটি লিখেছি, তার মানে নাউনের পরিবর্তে যে শব্দটি লিখেছি সেটাই প্রোনাউন। তার মানে আমরা এটাই জানলাম যে একটা নাউন না লিখে, মানে একই কথা বারবার লিখলে যে কোনো লেখাটা আসলে শ্রুতি মধুর বিকৃতি হয়। এজন্য নাউন সব জায়গাতে বারবার না লিখে ওটার পরিবর্তে প্রোনাউন লেখা হয়। সো নাউনের পরিবর্তে যে শব্দটা লিখি সেটা প্রোনাউন। তাহলে ভিউয়ার্স আরেকবার একটু বুঝে নাও যে আমি নাম না লিখে সেখানে আই দিয়েছি, এটা একজন ব্যক্তির, তার নামের পরিবর্তে আই। এবং এখানে পেন লিখেছি নাউন, পেনের পরিবর্তে আমি দ্বিতীয়বার লিখেছি ইট, তার মানে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা প্রোনাউন। আশা করি বুঝতে পারছো। এরপর আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। এই বিশেষণ জিনিসটা আবার কি? এটা এক প্রকার ধরে নিতে পারো যে এটা সমাজের এক ধরনের উকিল। উকিলের কাজ কি? উকিল আসলে আসামি নিয়ে তার পক্ষে বিপক্ষে আলোচনা করা। এখন এখানে আসামি কারা? অ্যাডজেক্টিভের আসামিটা বুঝে নাও যে নাউন প্রোনাউন। সংজ্ঞাটা একটু বলি, লিখে নাও, তারপর আমরা একটু ব্যাখ্যায় যাই। যে অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড নাউন প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা প্রকাশ করে। আরেকবার, যে ওয়ার্ড নাউন প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এই যে উকিল বললাম যে মক্কেলের দোষ গুণ বা পক্ষে বিপক্ষের কথা বলে, আমার মক্কেল ভালো বা আমার মক্কেল খারাপ, এই যে ভালো খারাপ গুলো আলোচনা করা হয় সেটাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে সমাজের আমরা এটা ধরে নিতে পারি যে সমাজের অ্যাডভোকেট। আচ্ছা যা হোক, যারা ব্যক্তি সম্পর্কে আলোচনা করে, এটা জাস্ট মজা করে বলা। তাহলে এটা বললাম যে নাউন প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ। এখন আমি যখন বলতেছি ব্যাডম্যান, ব্যাডম্যান, এখন লোকটা কেমন? ব্যাড, তাহলে নাউন সম্পর্কে যে তথ্য দেয়, তাহলে যে শব্দটা নাউন সম্পর্কে তথ্য দেয় সেটা অ্যাডজেক্টিভ। এখন সংখ্যা, পরিমাণ, যখন আমরা বলি এ ম্যান, কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি, এ ম্যান, তাহলে এটা আমার অ্যাডজেক্টিভ। এখন অবস্থা বোঝানোর ক্ষেত্রে অনেকের একটু ঝামেলা হয়, আমরা লিখলাম সিক ম্যান। সিক ম্যান, তাহলে কেমন ব্যক্তি? অসুস্থ ব্যক্তি। তার মানে একটা নাউন সম্পর্কে যে শব্দটি তথ্য দেয়, একটা নাউন সম্পর্কে যে শব্দটি তথ্য দেয় সেটাই অ্যাডজেক্টিভ। তাহলে সেন্টেন্সের ভিতরে আমরা যখন একটা সেন্টেন্সকে পড়বো, আমরা দেখবো যে কোন শব্দটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে বা নাউনকে মডিফাই করতেছে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। ওকে, আশা করি এখানে ক্লিয়ার করতে পেরেছো। এরপরে যেটা আসে মোস্ট ইম্পর্টেন্ট, আসলে যে বিষয়টা সেটাকে বলা হয় ভার্ব। মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব। সেন্টেন্সকে যদি, সরি, পার্টস অফ স্পিচকে যদি আমাদের বডি অর্গানের সাথে কম্পেয়ার করা হয়, যে ডান হাত আমার নাউন, বাম হাত প্রোনাউন, বডি আমার হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এরকম যদি ধরে নেওয়া হয়, চোখ, কান ইত্যাদির সাথে যদি মিলাও, তাহলে আসলে ভার্বকে বলা হয়, ভার্বকে বলা হয় মাথা। ভার্বকে বলা হয় মাথা। কারণ কি? তুমি সোসাইটিতে দেখবা যে অনেক মানুষের হাত নেই, অনেক মানুষের পা নেই। তার মানে এই অ্যাডজেক্টিভ বাদে বা নাউনকে বাদ দিয়ে একটা বাক্য তৈরি করা সম্ভব, কিন্তু ভার্বকে বাদ দিয়ে কখনো একটা বাক্য তৈরি করা সম্ভব না। তোমাকে যখন একটা সেন্টেন্স বা ক্লোজ লিখতে হবে, সেখানে অবশ্যই একটা ভার্বের উপস্থিতি থাকা লাগে। এখন এখানে ভার্ব, এখন ভার্ব চেনার একটা সহজ উপায় হচ্ছে, মানে আমাদের কিন্তু শব্দের ব্যাখ্যা করে বুঝতে হবে এটা কোন পার্টস অফ স্পিচের আওতায় যাচ্ছে। সো ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া মানে কাজ। তার মানে সংজ্ঞাটা যদি আমরা লিখি, যে শব্দ সেন্টেন্সে কাজ সম্পূর্ণ করে, যে শব্দ সেন্টেন্সে কাজ সম্পূর্ণ করে সেটা ভার্ব, যেটা ক্রিয়া, যে কাজ করে। ওকে, কিন্তু এখন এটা নয় বুঝলাম, এখন ভার্ব যে আমি শব্দ রেখে কি করে বুঝবো? এখানে কথা মাথায় রাখবে একটা কথা, ভার্ব সর্বদা একটা মুভিং ক্রিয়ায় থাকে, মানে অবস্থানের বা অবস্থার পরিবর্তন হয় কখনো। মানে সাপোজ একটা এক্সাম্পল দিই, টেবিল, যদি আমি একটা শব্দ বলি টেবিল বা মার্কার, এখানে কোনো পরিবর্তন করতেছে না। কিন্তু ভার্ব এমন একটা শব্দ, ও সর্বদা সিচুয়েশন পরিবর্তন করবে। সিচুয়েশন পরিবর্তন করবে কিভাবে? তুমি যদি এখন বসে থাকো, আমরা যখন বলতেছি স্ট্যান্ড আপ, স্ট্যান্ড মানে উঠে দাঁড়াও, তাহলে তুমি বসা অবস্থায় ছিলে, ওখান থেকে তুমি উঠে যাচ্ছ। তারপর ধরে নাও যে তুমি এখন আমার কথা শুনতেছো, আমি যদি বলি রাইট, লেখো, এখন তুমি লেখা শুরু করতেছো, তার মানে তুমি সাইলেন্ট পরিস্থিতিতে ছিলে, লেখা শুরু করছো। তার মানে কি বোঝা গেল? যে ভার্ব এমন এক ধরনের শব্দ, যে শব্দগুলো তোমাকে সবসময় মুভিং করাবে, যে অবস্থায় ছিলে ওই অবস্থার পরিবর্তন ঘটাবে।
এখন এর ভিতরে কিছু ব্যাপার ধরে নেওয়া হয় যে অ্যাকশন ভার্ব, কিছু সাইলেন্ট ভার্ব। সাইলেন্ট ভার্ব গুলো কোনগুলো ধরে নেওয়া হয়, যে হেল্পিং ভার্ব, মডালস ভার্ব। যেমন দিস ইজ এ ব্ল্যাক মার্কার, দিস ইজ এ ব্ল্যাক মার্কার। এখন ইজ এখানে একটা ভার্ব, ইজ আসলে পরিবর্তন করছে না, কিন্তু এখানে একটা সাইলেন্ট ভার্ব হিসেবে কাজ করতেছে। ওকে, আর অ্যাকশন ভার্ব গুলো সবসময় তোমার অবস্থানের পরিবর্তন করবে। তারপর আরেকটা কি, যে আই ক্যান রাইট, আই ক্যান রাইট, এখানে রাইট মানে লেখা, কিন্তু ক্যানটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে, মডাল অক্সিলারি হিসেবে কাজ করতেছে। এটা এখানে সাইলেন্ট ভার্ব। সো আমাদের সেন্টেন্সে অ্যাকশন ভার্ব গুলো বেশি জানার প্রয়োজন পড়ে, কারণ এগুলো হিউজ, কিন্তু অক্সিলারি বা মডাল অক্সিলারির পরিমাণটা কম, আমরা প্র্যাকটিস করতে করতে অল্প পরিসর হয়ে যায়। এইটা নিয়ে তোমরা খুব বিপদে পড়বা না, কিন্তু যেটা অ্যাকশন ভার্ব নিয়ে বিপদে পড়বা, কারণ এখানে সারা মানে যত ভার্ব আছে তুমি মুখস্থ করে কাভার দিতে পারবা না। তাহলে সেক্ষেত্রে কি ওয়ার্ড মিনিং এর মাধ্যমে এটা কি কাজে ব্যবহার হচ্ছে, যে এটা নাম বোঝাচ্ছে, না নামের পরিবর্তন বোঝাচ্ছে, না নাউন প্রোনাউনের দোষ গুণ বোঝাচ্ছে, নাকি এটা অ্যাকশন নিচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই মিনিং গুলো যখন আমরা পার্থক্য করবো, তখন আমরা বুঝতে পারবো যেটা ভার্বের আওতায় যাচ্ছে, নাকি আসলে অন্য অন্য কোনো পার্টস অফ স্পিচের আওতায় যাচ্ছে। তাহলে আশা করি ভিউয়ার্স বুঝতে পারছো যে ভার্ব যে কাজ সম্পূর্ণ করে। তাহলে এখন আমাদের চেনার পরিস্থিতি, যে চেনা, কারণ পার্টস অফ স্পিচ আসলে অনেক জায়গা একটা সেন্টেন্স দেয়, সেন্টেন্স আন্ডারলাইন করে এটা কোন পার্টস অফ স্পিচ, এইটা কোন পার্টস অফ স্পিচে আন্ডারলাইন করে, সেই সব ক্ষেত্রে ভার্বটা চেনা জরুরি এবং আমাদের ব্যবহার করা জরুরি। সো এই যে ডু মানে করা, রাইট মানে লেখা, ওয়াক মানে হাঁটা, তুমি যেদিক থেকেই যাও, তাহলে এগুলো সবগুলো কি করছে, পরিস্থিতি পাল্টিয়ে দিচ্ছে। তাহলে যে অর্থগুলো পরিস্থিতি পাল্টিয়ে দেবে, কাজ সম্পূর্ণ করবে, সেগুলোই ভার্বস। ওকে,